সনদ পরিবর্তন নিয়ে ব্যাখ্যা চায় বিএনপি। প্রতিবাদ করলে টিকতে পারবে না অন্তর্বর্তী সরকার, হুঁশিয়ারি নেতাদের। মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টিতে অপচেষ্টার অভিযোগ। সংস্কার ভেস্তে দিতে চায় একদল, নির্বাচন পেছানোর চেষ্টায় আরেক দল, অভিযোগ এনসিপির। গণভোটের সময়সূচি সরকার ইসির উপর ছেড়ে দিলেন নাহিদ ইসলাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদের ইনুর বিচার শুরু। পলাতক 4 জনের বিরুদ্ধে পরোয়ানা। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা ও উস্কানির অভিযোগ। জাতীয়করণের দাবি আদায়ে অনড় ইবতেদায়ী শিক্ষকরা। প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং এবার বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারি নির্বাচনের পর রোজা শেষ হলে আলাদাভাবে আয়োজন করবে তাবলিগের দুই পক্ষ, জানালেন ধর্ম উপদেষ্টা। নিরাপত্তা ঝুঁকি এড়াতেই সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। দেশের শত্রুরা মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, সামাজিক মাধ্যমে মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। দুপুরে নয়াপল্টনে যৌথ সভা শেষে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার। জুলাই সনদের সুপারিশমালা উপস্থাপনের পর থেকে জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো দিচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য। এমন পরিস্থিতিতে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এবছর দিবসটি উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মধ্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিন সকালে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে চলমান বিতর্কের বিষয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না তার দল। 7 জন কমিশনার যে প্রতারণা করছে এটা সাধারণ মানুষও বুঝছে। যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। একদল সংস্কার ভেস্তে দিতে চায়, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণভোটের সময়সূচি সরকার ও ইসির সক্ষমতার উপর ছেড়ে দেওয়া উচিত। জাতীয় নাগরিক পার্টি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, চলতি মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থী তালিকা। রোববার সকালে রাজধানীর রূপায়ণ টাওয়ারের নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের তারিখ মুখ্য বিষয় নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট হলে ভালো, তবে নির্বাচনের দিন হলেও সমস্যা নেই। তবে চলতি মাসের মধ্যেই জুলাই সনদের আদেশ জারি করার আহ্বান জানান তিনি। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত। তাদের ক্যাপাসিটি কতটুকু আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে। তবে যদি আগে করা সম্ভব হয়, এটা আগে হলে ভালো। দ্রুত সময়ের মধ্যে, এটা এই মাসের মধ্যেই
এই আদেশ জারির বিষয় থেকে আদেশ জারিটা হয়ে যাওয়া উচিত। গণভোটের অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবার আহ্বান নাহিদ ইসলামের। তিনি বলেন, এক দল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এই বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভিস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। নির্বাচনে আপাতত এককভাবে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এ মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থীদের তালিকা। এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয় তাহলে নির্বাচনের জয়ের প্রশ্নই আসবে না, বরং রাজনীতি থেকেই তাদেরকে হারিয়ে যেতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছেন। মেজর ইস্যু বলে আমরা মনে করি না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাসানুল হক ইনু ও মাহমুবুল আলম হানিফ সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে এক ফোনালাপে হাসানুল হক ইনুকে শেখ হাসিনা বলেছিলেন তারা রণক্ষেত্রের সাথী। সে সময় আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ দিতে শোনা যায় হাসানুল হক ইনুকে। কিভাবে দমন পীড়ন চালানো যায়, ব্লক রেড দিয়ে কিভাবে আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে তার পথ বাতলে দিয়েছিলেন আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ নেতা ইনু। রোববার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনাল কুষ্টিয়ার আরেক হত্যা মামলায় 3টি অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের 4 নেতার বিচার শুরুর আদেশ দেন। কুষ্টিয়া শহরে 5ই আগস্টে 6 জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ 14 দলীয় জোট মিলিয়ে এই 5 জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। চিফ প্রসিকিউটর বলেন ইনুর দাবি আমলে নেওয়ার সুযোগ নেই। মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার। চোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার 13তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক সংকটের শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 6ষ্ঠ দিনের আপিল শুনানিতে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। পরে শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামাত। দলটির আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এই 13 অ্যামেন্ডমেন্ট যেভাবে বাতিল করা হয়েছে এটা সমীচীন হয়নি, এবং এই বাতিলের বিরুদ্ধেই আজকে এই রিভিউ পিটিশন চলছে এবং রিভিউ পিটিশনের গ্রাউন্ড দেওয়া হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া রায় আমরা বলেছি এটা অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। পুনর্বিবেচনা করতে হবে দেশের গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে, এবং বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে, বিচ্যুত হয়েছে, মানুষ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে,
সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত করেছিলেন, সেটাকে ফিরিয়ে আসতে হবে। আবারও বাংলাদেশ জামাতে ইসলামের আমির নির্বাচিত হয়েছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 9 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। পরে শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফল ঘোষণা করেন জামাতে ইসলামের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। প্রাপ্ত ফল অনুযায়ী 2026-28 কার্যকালের জন্য সর্বোচ্চ ভোট পেয়ে জামাতের আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জাতীয়করণের দাবি আদায়ে অনড় ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দুপুরে প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে তাদের পদযাত্রা পুলিশে বাঁধার মুখে পড়ে। জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে 21 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর গতকাল সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি মেনে প্রজ্ঞাপন না দেওয়ায় রোববার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ শুরু করেন তারা। তবে প্রেস ক্লাব থেকে কিছু দূর এগোলে লং মার্চটিকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় আছেন সহকর্মী সান্তানি প্রত্যয়। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন 21তম দিনে গড়িয়েছে। আন্দোলনের এ পর্যায়ে শিক্ষকরা যমুনা অভিমুখে একটি লং মার্চ কার্যক্রম শুরু করেছিলেন। সেই লং মার্চটি প্রেস ক্লাব থেকে একটু সামনে আগানোর পর সেটি পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ সেই লং মার্চটিকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। আমরা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে শিক্ষক নেতারা এখানে কথা বলছিলেন এই ব্যারিকেডের ওপর থেকেই, এই অবস্থান কর্মসূচি থেকেই। সেখান থেকে পুলিশ তাদেরকে বারবার অনুরোধ করছিলেন যে সরকারের সঙ্গে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তাদের দাবিটি যাতে দ্রুত মেনে নেওয়া হয় সেই বিষয়টিও এখান থেকে পর্যালোচনা করা হচ্ছে। শিক্ষক নেতারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের জাতীয়করণের যে ঘোষণাটি দেওয়া হয়েছিল এবং যেটি প্রজ্ঞাপন না দেওয়ায় বাস্তবায়ন হচ্ছিল না, প্রজ্ঞাপনের অভাবে আটকে ছিল, সেই জাতীয়করণের ঘোষণাটি আজ বিকেল 5টার মধ্যে যদি ঘোষণাটি না আসে সেক্ষেত্রে তারা তাদের এই অবস্থান কর্মসূচিটি চালিয়ে যাবেন এবং তারা তাদের অবস্থান থেকে সরবেন না। এর আগে কিছুক্ষণ আগেই শিক্ষকদের একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে কথা বলেছেন। শিক্ষকদের সেই প্রতিনিধি দল আমাদেরকে জানান যে কিছুক্ষণ পর তারা শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। তারা অপেক্ষা করছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন যেহেতু তাদের সঙ্গে এই 21 দিন পর অবশেষে 2 দফায় পুলিশের সাথে সংঘর্ষের পর অবশেষে যখন তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন সেহেতু তারা আশাবাদ জানিয়েছেন গণমাধ্যমকে। তারা বলতে চেয়েছেন যে আজকের মধ্যেই হয়তোবা তাদের দাবিটি আদায় করে তাদের জাতীয়করণের যে স্বপ্ন নিয়ে তারা 21 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তাদের সেই দাবিটি পূরণ হবে। এর আগে আমরা দেখেছি এই আন্দোলনের শিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা এই প্রেস ক্লাবের সামনে 21 দিন ধরে অবস্থান করে তাদের জাতীয়করণের দাবির পক্ষে স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন। আজ সকালেও আমরা দেখেছি বেশ কয়েকটি রাজনৈতিক দল, জামাতের একটি প্রতিনিধি দল, গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল শিক্ষকদের সঙ্গে এসেছেন, সংহতি জানিয়েছেন এবং বলেছেন শিক্ষকদের আন্দোলন কেন করতে হচ্ছে বা একটি দেশে বৈষম্যহীন সরকার থাকার পরেও কেন শিক্ষকদের রাজপথে নামতে হচ্ছে সে নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন জানিয়ে গেছেন। আমরা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে এখানে শিক্ষক নেতারা শিক্ষকদেরকে আশ্বস্ত করছিলেন যে আজকের মধ্যেই মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদের যে আকাঙ্ক্ষিত জাতীয়করণের দাবি সেই জাতীয়টি বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে কিছুক্ষণ আগেও এখানে আন্দোলিত শিক্ষকরা যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু ঘরে ফিরে যাওয়ার যে আশ্বাস বা এখানে শিক্ষক নেতারা যে আশ্বাস দিচ্ছিলেন ঘরে ফিরে যাওয়ার সেই আশ্বাসে তারা সন্তুষ্ট নন। তারা প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরে যাবেন না বলে জানিয়েছেন। এই ছিল প্রেস ক্লাব থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে। সময় সংবাদে আরও থাকছে।
সরকারি জমি দখল করে বছরের পর বছর ব্যবসা, দিনাজপুরে অবৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদ। ঘণ্টাখানেক বন্ধের পর অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ৫ শতাধিক স্থাপনা। এবার বিশ্ব ইজতেমা জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন রমজানের পর অনুষ্ঠিত হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বলেন, এবারও তাবলিগ জামাতের দুই পক্ষ সাদ ও জুবায়ের পন্থীদের আলাদা আলাদা ইজতেমা অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। প্রতি বছর সাধারণত জানুয়ারি মাসে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে মাওলানা সাদ কান্দলভি এবং মাওলানা জুবায়েরের অনুসারীরা আলাদাভাবে আয়োজন করছেন বিশ্ব ইজতেমা। এরই মধ্যে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে সকালে সচিবালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা গণমাধ্যমকে জানান, আসন্ন ইজতেমা অনুষ্ঠিত হবে পবিত্র রমজান ও জাতীয় সংসদ নির্বাচনের পর। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ইজতেমা উপলক্ষে যে কোনো ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পর। এদিকে সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার প্রস্তুতি নিচ্ছে বলে প্রশ্নের জবাবে জানান তিনি। নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমেনি বলে মন্তব্য করেছে দাতা সংস্থা IMF। সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন। সংস্থাটির পরামর্শ, দেশে কাঙ্ক্ষিত পর্যায়ে মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতি সুধার কমানো যাবে না। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে হুন্ডি বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এছাড়া যোগাযোগ রক্ষা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গেও। একই সঙ্গে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণের সচেতনতা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানানো হয়। সরকারি জমি দখল করে বছরের পর বছর ব্যবসা, দিনাজপুরে অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ৫ শতাধিক স্থাপনা। উচ্ছেদের পর সেখানে তৈরি হবে 4 লেনের রাস্তা। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা। সড়ক প্রশস্তকরণের অভিযান চলবে 2 দিন। রোববার সকালে দিনাজপুর শহর থেকে খানপুর পর্যন্ত সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে ভ্রাম্যমাণ আদালত। এই সময় বহু দোকানদার ও ব্যবসায়ী নেমে আসেন রাস্তায়। ঘণ্টাব্যাপী বন্ধ থাকার পর আবারও শুরু হয় অভিযান। প্রথম দিনে উচ্ছেদ করা হয় ৫ শতাধিক অবৈধ স্থাপনা। হঠাৎ নোটিশ মাইকিং এ আমাদেরকে দোকান খালি করতে হয়েছে, ভাঙচুর অভিযান চালানো হচ্ছে, যার জন্য আমার বাবার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ এখানে কর্মজীবী। আমাদের অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই দোকানগুলো কোথায় যাবে। ভাঙে যদি এটা যদি উনি সংস্কার করে উনি কাজে লাগায় তাহলে তো অনেক ভালো। আমরা তো এটা লিজ দিচ্ছি, আমরা তো প্রতি বছর সরকারকে ট্যাক্স দিই, আমাদের কাগজ আছে, ডিসিআর আছে। 1942 সালের গেজেটের পর গেল 83 বছরে এইসব জমির রেকর্ড ও নথিভুক্ত করেনি সড়ক বিভাগ, ফলে বেচেকেনা হয়েছে ইচ্ছে মতো। আমরা একত্রে বসে আলোচনা সাপেক্ষে সড়ক ও জনপথের এই মুহূর্তে যতটুকু প্রয়োজন সেই পরিমাণ জায়গা 80 থেকে 85 ফিট ছেড়ে দিয়ে আপাতত আমরা জনগণকে বুঝিয়ে ছাড়ি দেওয়ার ব্যবস্থা করতেছি। গণবিজ্ঞপ্তি জারির পাশাপাশি উচ্ছেদের আগে মাইকিং করে সড়ক বিভাগ। ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ি চিহ্নিত করা হয় লাল দাগ দিয়ে। এখানে রাইট অফ ওয়ে থেকে আমাদের 120 ফিট রাস্তা আছে সড়কের মালিকানা, মাত্র 20 ফিট রাস্তা আছে, বাকি সবই অবৈধ দখল হয়ে গেছে। এখান থেকে আমরা 85 ফিট রাস্তা
দখল মুক্ত করব আজকে। এবং এখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের 4 লেনের একটি প্রজেক্ট প্রক্রিয়াধীন আছে। দিনাজপুর সদরের পুলহাট শিল্পনগরী থেকে খানপুর পর্যন্ত 12 কিলোমিটার সড়কের দুপাশে অন্তত 2000 স্থাপনা রয়েছে, যার বেশিরভাগই অবৈধ। সময় সংবাদ, দিনাজপুর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেছে 3 জনের। নিহত একজনের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। অন্য 2 জনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে সিআইডি। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ। ঘটনা রাত 2:30টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের হিলালিপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়ি থেকে 3টি গরু চুরি করে পালাচ্ছিল একটি চক্র। টের পেয়ে ধাওয়া করে এলাকার লোকজন। প্রাণ বাঁচাতে নাসিরাবাদ এলাকার একটি পুকুরে ঝাঁপ দেন তারা। এ সময় 3 জনকে ধরে ফেলে স্থানীয় জনতা। বেধড়ক পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় 2 জন। গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যেক দিনই গরু চুরি হয়, গরুগুলা সেও থাকে। এমন রাতে আসে যে এক বাড়িতে 4টা বা 5টা গরু পালে, ওই 5টা গরু 6 ট্রাকে তুলে নিয়ে যায়। আচ্ছা, এই জায়গায় ধরা পড়ে গেছে, গণপিটুনিতে মারা গেছে অনেক লোক, হিসাব ছাড়া লোক। পাবলিকে পুকুর থেকে তুলে তারপরে মারা ফেলেছে, গণপিটুনিতে মারা গেছে। তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সিআইডির একটি ফরেনসিক টিম এসে তারা লাশ শনাক্তকরণের চেষ্টা করতেছে। ইতিমধ্যে আমরা একজনের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছি। অন্য 2 জনের এখন পর্যন্ত পরিচয় সিআইডির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়নি। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, হয়তো পেয়ে যাব। লাশ এখন ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করব। নিহত 3 জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। তার নাম কাউসার আলী। তিনি বগুড়ার শিবচর উপজেলার দামোড়া গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, গাইবান্ধা। মাদারীপুরে যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। আবারও যৌতুক ও পারিবারিক কলহের বলে গৃহবধূ। সন্তানের মৃত্যুর খবরে শরীয়তপুর থেকে মাদারীপুরে ছুটে এসেছেন স্বজনরা। 3 বছর আগে পারিবারিকভাবে শরীয়তপুরের জাজিরার জয়নগর গ্রামের দীপ্তি মণ্ডলের বিয়ে হয় মাদারীপুর শহরের বাদামতলা এলাকার তাপস মণ্ডলের সঙ্গে। স্বজনদের অভিযোগ, বিয়ের সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ দেয়া হলেও যৌতুকের দাবিতে প্রায়ই দীপ্তিকে মারধর করা হতো। খুঁটিনাটি বিষয় নিয়ে চলত সংসারে ঝগড়া। এরই জেরে শনিবার দুপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে এটিকে আত্মহত্যা বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ দীপ্তির পরিবারের। আমার মেয়েটার শাশুড়ি জ্বালাইয়া ওর জামাই জ্বালাইয়া শেষ মাস মারিয়া ফেলাইলো। 2-3 মাস আগে ওরে প্রায় 50,000 টাকা ফার্নিচার বানাই দেওয়া হয়েছে। আর যে শাশুড়ি, সে ওকে অনেক জ্বালাইতো, ওকে মাঝে মধ্যে মারতো, এই করতো। এই জ্বালা যন্ত্রণা সহ্য মাঝে 2 বার ও বাবার বাড়ি চলে গেছে। গতকালকে যে মারছে মীমান্ত ভাবে, এটা আমার বলার কিছু নাই বাবা। আমার মা গেছে গা, আমার আর কিছু কইতে হবে না। অবশ্যই আমি ফাঁসি চাই ভাই, সরকারের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। তারা এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দীপ্তির 1 বছরের এক মেয়ে রয়েছে। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এবারে দেশের বাইরের খবর। গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি সইয়ের পরও নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 5 জন। টানা 5ম দিনের আকাশ ও স্থল হামলায় কেঁপে ওঠে খান ইউনিস ও উত্তর গাজা। অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল মাত্র 24% সহায়তা ঢুকতে দিয়েছে গাজায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি অবশেষে ঠুনকো প্রমাণিত হলো। চুক্তি অমান্য করে 5ম দিনের মতো শনিবার ভোরে খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন নিহত হন। স্থানীয় সূত্র বলছে, দিনের বেশিরভাগ সময়ে জুড়ে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চলেছে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায়। গাজা সিভিল ডিফেন্স জানায়, ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার উদ্ধারকর্মীরা আগের হামলায় নিহত 22 জনের মরদেহ উদ্ধার করেন। গাজার পশ্চিম তীর জুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনকারীদের আক্রমণ বেড়েছে। নাবলুসের দক্ষিণে তাল শহরে 3 ফিলিস্তিনি নারীকে মারধর করা হয়। ক্যালকেলিয়ার পূর্বে ফালাতা শহরে জ্বালিয়ে দেওয়া হয় একটি ভবন ও গাড়ি। এদিকে তলকারিম ও হেব্রনে ইসরায়েলি সেনাদের অভিযানে গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এসব হামলা যুদ্ধবিরতি শর্তের সরাসরি লঙ্ঘন।
এদিকে যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়াবহ নগদ অর্থের সংকট। ব্যাংক খুললেও সেখানে নেই নগদ অর্থ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মানুষ ফিরে যাচ্ছে খালি হাতে। কেউ কেউ বাধ্য হয়ে 20 থেকে 40% পর্যন্ত কেটে বেতন তুলছে কালোবাজারিদের মাধ্যমে, যা সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র। সামান্য অর্থ তুলতেও দিতে হচ্ছে মোটা কমিশন, ফলে মানবিক চাপে পড়েছে সাধারণ মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারে চলন্ত ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় রাতে হ্যান্টিংডনগামী ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় একাধিক যাত্রী আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 9 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে এক পোস্টে ভয়াবহ এই হামলার নিন্দা জানিয়েছেন। হামলার কারণ জানতে চলছে তদন্ত। এবারে খেলার খবর। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ওয়ানডে ও টেস্টে খেলা চালিয়ে যাবেন এই কিউই কিংবদন্তি ক্রিকেটার। 2024 সালে টি-20 বিশ্বকাপের পর থেকে আর এই ফরম্যাটে আন্তর্জাতিক কোনো ম্যাচে দেখা যায়নি কেন উইলিয়ামসনকে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসছে আরও একটি সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ। দীর্ঘদিন এ ফরম্যাটে না খেলার কারণে বিশ্বকাপের দলে উইলিয়ামসন থাকবেন কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে বিশ্বকাপের 3 মাস আগে নিজে থেকে সরে দাঁড়ালেন 35 বছর বয়সী এই ক্রিকেটার। 2011 সালের অক্টোবরে টি-20 দলে অভিষেকের পর থেকে 93টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। এ ফরম্যাটে কিউইদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 33.44 গড়ে 18টি 50 নিয়ে 2575 রান করেছেন উইলিয়ামসন। তার নেতৃত্বে 2016 ও 2022 বিশ্বকাপের সেমিফাইনাল ও 2021 সালের ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। তবে শিরোপার কাছে গিয়েও স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয় ব্ল্যাক ক্যাপসদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সনদ পরিবর্তন নিয়ে ব্যাখ্যা চায় বিএনপি। প্রতিবাদ করলে টিকতে পারবে না অন্তর্বর্তী সরকার, হুঁশিয়ারি নেতাদের। মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টিতে অপচেষ্টার অভিযোগ। সংস্কার ভেস্তে দিতে চায় একদল, নির্বাচন পেছানোর চেষ্টায় আরেক দল। অভিযোগ এনসিপির। গণভোটের সময়সূচি সরকার ইসির ওপর ছেড়ে দিলেন নাহিদ ইসলাম। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদের ইনুর বিচার শুরু। পলাতক 4 জনের বিরুদ্ধে পরোয়ানা। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় হত্যা ও উস্কানির অভিযোগ। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।